আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আইনগতভাবে সরকার নানান ধরনের পদক্ষেপ নেবে, সব ঠিক আছে। কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারের সময় যা দেখলাম, যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু বলতে গেলে মবের শিকার হতে হচ্ছিল মানুষকে, এবং বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গেছে হেনস্থার শিকার হয়েছে। গত বছর তো একজন রিক্সাওয়ালাকেও আটক করা হলো, জেলে নেওয়া হলো, আরো অনেক কিছু ঘটেছে। এখন তো একটা নির্বাচিত সরকার এবং বিএনপি ক্ষমতায়, তাদের দাবি অনুযায়ী স্বাধীনতার ঘোষকের দল। এখন কেন মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না? এবং 32 নম্বরও এই 2026-এর 15ই আগস্টও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং 32 নম্বরের জল কামান পর্যন্ত রাখা হয়েছে। আপনি কি বলবেন এখানে এসে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। আজকে এই মহান শোক দিবস 1975 সালে, আজ থেকে 51 বছর আগে, এই যে সপরিবার হত্যাকাণ্ড, এর ভিতরে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে বঙ্গবন্ধুকে না, মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু সেটা করতে পারে নাই এই কারণেই যে বাংলাদেশের জনগণ, স্বাধীনতাকামী জনগণ মুক্তিযুদ্ধের প্রশ্নে অটল অবিচল ছিল। যার কারণে আমরা দেখতে পেয়েছি 75-এর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এবং বঙ্গবন্ধুর 15ই আগস্ট পালন, শোক দিবস, অমুক তমুক কেউ কিছু করতে পারে না, এসব বিষয়ে বহু কিচ্ছা কাহিনী বাংলাদেশে আছে অতীতে। কিন্তু আলটিমেটলি এটাকে রক্ষা করা যায়নি। হত্যাকারীদের ফাঁসি হয়েছে, কিছু হত্যাকারী পলাতক এখনো আছে বিভিন্ন দেশে, মধ্যে 5 জনের মতো। আজকে হত্যাকাণ্ড কিন্তু আমরা খেয়াল করি, হত্যাকাণ্ড দেখেন, বঙ্গবন্ধুকে 18টা গুলি করছিল। এই যে এই আন্দোলনে, বিগত আন্দোলনে একটা পুলিশের ছেলে মারা গেছে, সে পুলিশ অফিসার বলছিল যে স্যার, একটা লোককে মারতে কটা গুলি লাগে, শীত সন্তানটাকে মারতে কটা গুলি লাগে স্যার? তো ঠিক সেই রকমই একটা লোককে 18টা গুলি করছে, পেটে, বুকে, এবং শুধু তাই না, মুখ মুখ বাদ দিয়ে যে তর্জনী উনি স্বাধীনতা নির্দেশ করেছিল, সেই তর্জনীটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, এবং সেই লাশটা নিয়ে যাওয়া হয়েছে টুঙ্গিপাড়ায়, লাশ না দেখিয়ে পেঁচিয়ে তাকে দাফন করার জন্য। সেখানে ইমাম সাহেব উনি প্রটেস্ট করেছেন, না, এইভাবে কোনো মুসলমানের দাফন হতে পারে না, আমাকে দেখতে হবে উনি শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব কিনা। যাই হোক, সে দাফনটা সংগঠিত হয়েছে সে জায়গায়, এবং কিভাবে কি করুন দাফন হয়েছে শেখ মুজিবুর। আপনারা জানেন যে সেখানটায় সাবানটা দিয়ে, ওই যে শাড়ি দিয়ে, হ্যাঁ, স্ট্রেট করছে, সাদা শাড়ির পার কেটে দিয়ে তাকে দাফন করা হয়েছে। দুর্ভাগ্য জাতি। কিন্তু একটা বিষয় আজকে 51 বছর পর বলতে বাধ্য হচ্ছি আমি, আমার মনে হচ্ছে স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানটা আছে। আজকে আমি খুব পরিষ্কার বলতে চাই, বঙ্গবন্ধুকে যতভাবে নির্মূল করতে চাক না কেন, এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল বিকাল 5টার সময়, আমি জানি না প্রোগ্রামটা করতে পারবো কেন, ইতিমধ্যে পুলিশ অফিস আমাদের ঘিরে ফেলছে, আমাকে বলছে, ফোন করছে যে আপনারা এই প্রোগ্রাম করতে পারবেন। আমরা বলছি যে তো এটা আওয়ামী লীগের কোন দলীয় প্রোগ্রাম না, উনি স্থপতি, মুক্তি স্থপতি, উনি নৃশংস হত্যা হয়েছে, আমরা এটা করে আসছি। ইভেন কি গত যে গভর্নমেন্ট, যে ইউনূস সরকার, যে কুখ্যাত সরকার ইউনূস সরকার, সেই সরকারের সময় আমরা করছি, 5 তারিখে অভ্যুত্থান হওয়ার পরও আমরা 15 তারিখে সে প্রোগ্রাম করেছি। এইরকম একটা অবস্থায় আজকে এই প্রোগ্রামটা করতে না দেওয়ার জন্য অলরেডি পুলিশ হাজির হয়ে গেছে। আমরা যোগাযোগ করেছি, দেখি কি হয়। একটা বিষয় খুব পরিষ্কার, এখানটায় একটা চক্র আছে। আমি আমি এই interrupt সামগ্রিক করি, আমি একটু প্রশ্ন করি, নাজমুল প্রধান। সরি, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই। মানে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আপনারা 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে কর্মসূচি থ্রো করেছিলেন বাংলাদেশ জাসদের ব্যানারে, সেই প্রোগ্রাম হতে দিচ্ছে না, মানে পুলিশ বাধা দিচ্ছে, বিষয়টি কি এই? আমরা শুনেন, আমরা আমরা জাসদ, আমরা বিশেষ করে মানে এরশাদ অভ্যুত্থানের পরে, পতন হওয়ার পরে, আমরা বঙ্গবন্ধুর 15ই আগস্ট শোক দিবসটা পালন করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরে ওইখানটা ভিড় 32-এ যেতাম না, কিন্তু আমরা অফিসে অফিসে আমরা মাল্য দিয়ে 15ই আগস্ট পালন করতাম, এবং সেই 15ই আগস্ট শোক দিবস ধারাবাহিকতায় প্রত্যেকবার আমরা করেছি। গতবার অধিক অভ্যুত্থানের 5 আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে 15 তারিখ করেছি আমরা অফিসে, এবং আজকে অফিসে করার ক্ষেত্রে নতুন করে পুলিশের বাধা চলে আসছে আর কি, যে করতে দেবে। তো এইটা হচ্ছে যে, একটা হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে, তারা যদি 15ই আগস্ট বঙ্গবন্ধু, হ্যাঁ, এটা আওয়ামী লীগকে ব্যান করছে, সেটা আওয়ামী লীগের রাজনীতি করতে ব্যান করছে, ধর্মীয় গ্রেপ্তার করবে, সেটা আমাদের কথা নেই। কিন্তু যারা যারা এই প্রোগ্রাম ঘরে করবে, বা একটা রাজনৈতিক দল, আমরা আমরা এই প্রোগ্রাম করবো, এই প্রোগ্রাম বাধা দেবে কেন? আজকে এই পেস্টে আমরা দলগতভাবে এই প্রোগ্রামটা করি, আমরা 15ই আগস্ট পালন করি, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, শহীদ শোক দিবস আমরা করে আসতেছি।
কিন্তু আজকেই প্রথম বাধার সম্মুখীন হলাম আমরা। ইভেন কি এটা আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময়ও বাধার সম্মুখীন হই নাই, আজকে বাধার সম্মুখীন হচ্ছে। এটাই হলো কথা আর কি। দুর্ভাগ্য এই যে বঙ্গবন্ধুকে ভয়, কেন এত ভয়? যারা বঙ্গবন্ধুকে ভয় করছে তারা মূলত স্বাধীনতাকে ভয় করছে, স্বাধীনতা মানতে চাচ্ছে না। যদিও স্বাধীন বাংলাদেশের বিভিন্ন রকম জিনিস তারা দাবি করতেছে, তাই না? কিন্তু তারপরও তারা এই স্বাধীনতাকে মানতে না চাওয়ার কারণেই কিন্তু আজকে এই বঙ্গবন্ধুর পরে এমবার্গো। আমি মনে করি সরকারের সুবিধা উদয় হোক, বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোনো নেতা না, বঙ্গবন্ধু এই দেশের জাতির অহংকার, আমাদের স্বপ্ন, আমাদের স্বাদ। এবং সেই বঙ্গবন্ধুকে এখানটায় সপরিবারের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পৃথিবীতে এরকম হত্যাকাণ্ড এরকম ঘটে নাই। যদিও অনেক রাষ্ট্রনায়কও মারা গেছে, কিন্তু এরকম হয়নি, বাচ্চা কাচ্চা সব মারা গেছে। এবং সেই মারা যাওয়ার পরে এখানটায় আপনার যদি মনে আছে ওই সময় এই তিন নেতার মাজারও কিছু লোক, 20-30 জন লোক পতাকা নিয়ে গেছিল, পাকিস্তান পতাকা নিয়ে, যে পাকিস্তান হয়ে গেছে। আবার জি। বঙ্গবন্ধু মারা যাওয়ার এখানকার খবর প্রকাশিত হওয়ার আগেই পাকিস্তানের করাচিতে জং পত্রিকা ছেড়ে ফেলছিল যে আবার পাকিস্তান হচ্ছে। এই যে পাকিস্তানি ভূতের যে চক্র, এই চক্রের যে কারসাজি, সেই কারসাজিতেই কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি উলটপালট খাচ্ছে, ঘুরতেছে। আজকে এই কারণে আজকে পরিষ্কার বলতে যাচ্ছি আমি, বাংলাদেশের গণতন্ত্রকে যদি নিরাপদ করতে হয়, গণতন্ত্র সহনশীল করতে হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিয়েই করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিছু কিছু জিনিস স্বীকার করলাম, যেটা পছন্দ হইলো, বাকিটা স্বীকার করলাম না। এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদ করা যাবে না, এই রাষ্ট্রটাকেও নিরাপদ করা যাবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানটায় একটা চক্র এই আন্দোলন বিজয়ের পরে, মানে মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য আজে বাজে কথা বলছে। তাদের মূল টার্গেটটা হচ্ছে এই মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করা, আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক যে সংগ্রাম, বাঙালি জাতীয়তাবাদী উন্মেষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অস্বীকার করা, এবং দেশটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেটা বলার সাহস করছে না, কিন্তু আলটিমেটলি ওই জায়গায় একটা উগ্র ধর্মান্ধ দেশে পরিণত করার প্রচেষ্টা করা হচ্ছে। এবং যার কারণে এখানে দেখবেন জিন্নাকে জাতির পিতা মানতে রাজি, তখন কিন্তু এই কথাগুলি আসেনি। কিন্তু বঙ্গবন্ধুর কথা বললে তখন কথা ইমরান হাসিন জাতির পিতা। তার মানে এরা একটা উগ্রতা দিয়ে এই দেশটাকে, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। আজকে সেই শক্তি কোনো না কোনো ফর্মে রাষ্ট্র ক্ষমতায় সরাসরি আসেন না হলো, তাদের প্রভাব যে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আছে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমি বর্তমান সরকারের সবুজ উদয় হোক, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, আমরাও মনে করি আজকে বাংলাদেশের রাজনীতিটাকে যদি ঠিক জায়গায় না আনতে পারে, তাই না, এর মাসুল কিন্তু দিতে হবে। প্রতিবারই চেষ্টা করা হচ্ছে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সংস্কার আলোচনায় মুক্তিযুদ্ধকে খাটো করার, ছোট করার, মুক্তিযুদ্ধকে খাটো করে ছোট করে এই দেশটাও বড় হবে না, এই দেশটার কোনো নেতাও বড় হবে। মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করার মধ্য দিয়েই কেবলমাত্র আমাদের দেশটার সমৃদ্ধি, গৌরব এবং পৃথিবীর মানচিত্রে এই যে বাংলা ভাষার যে দেশটা দাঁড়িয়ে আছে, এটা মুক্তিযুদ্ধকে অবলম্বন করে। ফলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা গোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যার পরও এখন পর্যন্ত অবিরাম চেষ্টা করে যাচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধটাকে এখান থেকে বাদ দেওয়া যায়। আজকে যার কারণে এই সমস্যাগুলি হচ্ছে। আমরা তো এমনি একটা সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তো তৈরি করতে পারি নাই। আমরা জানি পৃথিবীতে গণতন্ত্রের মডেলে, গণতান্ত্রিক সমাজে অভ্যুত্থান আছে, সরকারের পতন আছে, আবার গণতান্ত্রিক সমাজও আছে। আমরা দেখেছি পাকিস্তান আমলে এখানে আইয়ুব শাহী ক্ষমতা দখল 10 বছর ছিল, অভ্যুত্থানে পরাস্ত হয়েছে। এরপরে মুসলিম লীগকে নির্বাচনেও পরাস্ত করা হয়েছে। তারপর ক্ষমতা দেবে না, এই কারণে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি কথাটা সেটা হচ্ছে যে আজকে এখানটায় যে যে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনে আওয়ামী লীগ আন্দোলনে পরাস্ত হয়েছে, সত্য। এবং অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, এটাও সত্য। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যায় না। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে পরাস্ত করা যেত, তাহলে আজকে বলা যেত যে আওয়ামী লীগ নির্মূল হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে পরাস্ত করা যায় নাই, সেই ভয়ের থেকেই, এবং সেই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার জায়গা আছে, এবং সেই ভয়ের থেকে সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসও তার শোক পালন করতে তারা বাধা প্রদান করতেছে। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই যে যারা আন্দোলন করছেন তাদের প্রতি সংগতি জানিয়ে আমরাও করেছি, আন্দোলনে শরীর ছিলাম। যে পৃথিবীতে গণতান্ত্রিক সংগ্রামের মডেলে ফ্যাসিজম যেমন আছে, মুসলিন হিটলারের টোটালিটারিয়ান তত্ত্ব, আবার
রুশ বিপ্লব, যেটাকে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব বলি, সেখানটাও একটা বিপ্লব বা অভ্যুত্থান আছে। তো রুশ বিপ্লবের পরে সেখানে স্টালিনের জন্ম হয়েছিল এবং অনেক কুলাক বা জমিদার বা যোদ্ধারকে হত্যা করা হয়েছিল। আরেকটা বিপ্লবের মডেল আছে এখানটায়, এই যে আপনার খোমেনি বিপ্লব, যেটাকে প্রথমত ইসলামী বিপ্লব বলতে পারে, শাহ বিপ্লব। সেই জি, শাহ বিপ্লবেও কিন্তু আপনার দেখবেন যে সবাই এসে এরপরে শাহ আস্তে আস্তে সমস্ত অপিনিয়নকে বাদ দিয়ে একলা একক রাজত্ব তার শাহের খোমেনি বিপ্লবটাকে তার চূড়ান্ত করছে। আমি কথাটা তুললাম এই কারণে, আমি যদি ইউরোপের রেনেসাঁ ধরি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, আমাকে স্বাধীনভাবে থাকতে বাঁচতে চাও, তাহলে এখানটা তো অবশ্যই গণতান্ত্রিক সমাজে আমাকে অপরের মতটাকে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে বা দেখাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে গণতন্ত্রের কথা বলে ভিন্ন মতকে, ভিন্ন পথকে এর নিশ্চিহ্ন করতে চায়। এ তো সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবও না করে নাই, আবার খমেনি বিপ্লবও করে নাই। আসলে এই বিপ্লবটা ছিল একটা ককটেল বিপ্লব আমি মনে করি, যার কারণে এই সরকার ও পরবর্তীকালে সরকার ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করতে পারেনি কিভাবে চলবে। বর্তমান সরকার তো রাস্তাটা পরিষ্কার করতে পারছে না। পরিষ্কার করতে না পারার কারণেই কিন্তু এসবের মধ্যে ষড়যন্ত্রের রাজনীতি দানা বাঁধে। আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশে, আমি পত্রিকা দেখেছি দুদিন আগে, বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জি। বাংলাদেশে জাতিসংঘের নজরেও এসছে যে বাংলাদেশে এখানটায় তালেবান ফোর্সের মতো ফোর্স আছে। আজকে পাকিস্তান যত তার সই চিৎকার করে বেড়াও গণতন্ত্রের জন্য, পাকিস্তান এই জঙ্গিদের নিয়েই বসবাস করতেছে। এবং সেখানটায় এখন তো ভিন্ন জাতিসত্তার লড়াইও আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশটা বাইরে অস্বস্তি রেখে পার্লামেন্টটা সুস্থ হইতে পারে না। পার্লামেন্টকে সুস্থ করতে হলে, এখানে এটা ঠিক, আওয়ামী লীগ যেমন জামাত বিএনপিকে বাদ দিয়ে পার্লামেন্ট সুস্থ করতে চেয়েছে, পারে নাই, ক্ষমতা করছে 15-16 বছর। ঠিক তেমনি ভাবে আমি এই গভর্নমেন্টকে বলতে চাই, ভোট করেছেন, ডেমোক্রেটিকলি এসেছেন, কিন্তু রাজনৈতিক সহনশীলতা তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তাহলে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ ভালো হবে, আর যদি না করতে পারেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আজকে বাংলাদেশে এত সমস্যার দেশ, সেই সমস্যার দেশে এককভাবে আমি 2/3 মেজরিটি না 3/3 মেজরিটি পাইতে পারি, কিন্তু এককভাবে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব না। ক্ষমতা চালানো যাবে, ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের জোয়ার যখন আসবে তখন এগুলি তাসের ঘরের মতো উড়ে যাবে। আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি যে আমরা অনেকগুলি আন্দোলন সংগ্রামের ইতিহাস আমাদের আছে, অনেক সংগ্রাম করেছি আমরা। ফলে সেটাকে লক্ষ্য করে, অতীতটাকে লক্ষ্য করে, অতীতের উপর আমাদের সঠিক পর্যালোচনা করে বর্তমানের উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা আমাদের গড়তে হবে। যদি ভবিষ্যৎ গড়তে হয় তাহলে আমি বলবো ডেমোক্রেসি, ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেসি, টলারেন্স, জি। টলারেন্স অ্যান্ড টলারেন্স। কোন রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে নির্মূল করে এই সিদ্ধান্ত, এই চিন্তা ব্যান করে দিয়ে এই চিন্তা কখনো সমাজের, দেশের মঙ্গল হয় না। নাজমুল, প্রথম আমার প্রশ্ন হচ্ছে যে আপনারাও তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন। আওয়ামী লীগ যেভাবে গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকছিল কিংবা নির্বাচনবিহীন ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতা ধরে রাখছিল, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার ছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক মানে মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শোক দিবস পালন করবে না, প্রকাশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে না, ফুল দিতে পারবে না 32 নম্বরে, সব মেনে নিলাম। কিন্তু আপনারা তো আর আওয়ামী লীগের বি টিম নয়, বরং আরেকটি জাসদ যেটি ছিল, জাসদ ভেঙে আপনারা হলেন, তাই না? হাসান মাহমুদ ইনু সাহেবের যে জাসদ সেটি আওয়ামী লীগের সঙ্গে ছিল, আপনারাও সেই জাসদ নন, আপনারা না, বাংলাদেশ জাসদ। ঠিক তারা যদি বঙ্গবন্ধুকে স্বীকার মানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে চান বা শ্রদ্ধা জানিয়ে কোনো অনুষ্ঠান থ্রো করেন, সেটিও কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? আর 32 নম্বর একটা পোড়া বাড়ি, বিরান ভূমি এই মুহূর্তে, আপনি যদি এর মধ্যে বলেছেন যে কি উদ্দেশ্য বা কি করতে চাইছে, তারপরেও এত ভয় কিসের? বা আপনাদেরকেও কেন অনুষ্ঠান করতে দেওয়া হলো না? এটা এক সময় ওই যে সমাজতন্ত্রের তত্ত্ব যখন আসলো পৃথিবীতে, বুঝছেন না, সমাজতন্ত্র, হম, হম। তো তখন গোটা ইউরোপ শঙ্কিত হয়ে গেছিল। আরে সমাজতন্ত্র হলে তো আমরা শেষ হয়ে যাবো, আমাদের ধন সম্পদ পুঁজি শেষ হয়ে যাবে। এর উপরে লেখা আছে যে ইউরোপ কমিউনিজমের ভূত দেখেছে। এখানটায় মুক্তিযুদ্ধ যে শক্তি আজকে রাজত্ব করছে, যে শক্তিগুলি বাংলাদেশের রাজনীতির ষড়যন্ত্রের খেলা খেলছে, এরা কিন্তু মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসে নাই। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আমি, আজকে আওয়ামী লীগের ত্রুটির কারণে, ভুলের কারণে, ভুল শাসনের কারণে বাংলাদেশের ঘটনা ঘটছে। আজকে যেমন ধরেন এখানটায় আমরা মাঠের থেকে রাজনৈতিক দল গঠন করছি, টিকতে পারছি কি পারি সে আলাদা কথা, কিন্তু এখানটায় ক্ষমতায় গিয়ে
ক্ষমতায় গিয়ে দল গঠন হয়েছে, ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দল। বর্তমান সরকার যেটা বিএনপি, এটা ক্ষমতায় গিয়ে এই দলটা তৈরি হয়েছে, এক্সেশন ক্ষমতায় গিয়ে তৈরি হয়েছে, রাজনৈতিক ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয় নাই। ফলে এই দলগুলির চিন্তার মধ্যেই বিভ্রাট আছে, বিভ্রান্তি আছে। যদিও অনেক রাজনৈতিক দল এসব দলে যোগদান করেছে, আমি বিভ্রাটটা এই কারণে আছে যে এরা স্বাভাবিকতাটাকে মানতে চান না দেখে আজকে আজকে এই যে 15ই আগস্ট, আমি তো মনে করি 15ই আগস্ট এই শোক দিবস, এটা গভর্নমেন্টের এক্ষেত্রে পরিষ্কার হওয়া উচিত ছিল যে কোনো দলগতভাবে দলগতভাবে যেহেতু আওয়ামী লীগ ব্যান্ড কোনো কার্যক্রম হবে না, কিন্তু কিন্তু শেখ মুজিবকে কেউ ঘরের মধ্যে, কেউ রাস্তার মধ্যে প্রোগ্রাম করতে পারবে না, ধারণা পরিষ্কার করলে সরকারের খুব ক্ষতি হতো। কারণ সরকার তো মুক্তিযুদ্ধের দাবিদার, এবং তাদের যে নেতা জিয়াউর রহমান, উনি ঘোষক সত্য ঘটনা থেকে। ফলে সেইটাকে যদি উনি মনে করে যে এটাকে বাদ দিয়ে ওইটাকে হাইলাইট করতে হবে না, তাহলে মুক্তিযুদ্ধটাকে ধারণ করার জন্য সরকারের একটা কর্মপদ্ধতি ঠিক করতে হবে, বেসিক জায়গা ঠিক করতে হবে। যদি ঠিক করতে পারেন তবেই রাজনীতিটা পরিষ্কার হবে, আর না হলে রাজনীতি পরিষ্কার হবে না, তাহলে কি বিএনপি কি রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে? ঠিক করে কি লাভবান হতে পারবে যে না। প্রক্রিয়া এখন বিএনপি চলছে? বিএনপি পরিষ্কার রাজনৈতিক লাইন নিতে পারেনি। যেমন আমি বলি, জিয়াউর রহমান যে পরিষ্কার লাইন নিয়েছিল, জিয়াউর রহমানের সময় দেশি বিদেশি ষড়যন্ত্র, আর্মিতে কু অভ্যুত্থান, তাই না, অনেক ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান দ্রুত ক্ষমতা নিয়ে উনি হানা ভোট করে উনি ইলেকশনে ফেলেছেন সবাইকে, এবং সেখানে বাম, ডান, কমিউনিস্ট, আওয়ামী লীগ সবাই ভোট করতে পারছে। উনি কিন্তু ওই সময় আওয়ামী লীগকে ব্যান করতে পারতেন, যে না আওয়ামী লীগের বাকশাল করতে, ব্যান ব্যান থাক, করেন নাই। কেন করেন নাই? রাজনৈতিক স্থিতিশীলতা চাইছেন উনি। তাহলে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা যাওয়া, সহনশীল যাওয়া, এই কাজটা কিন্তু বিএনপি গভর্নমেন্ট, আমার ধারণা, এই যে ব্যান্ড, এই জায়গায় যাওয়া আওয়ামী লীগের যারা বদমাইশ ক্রিমিনাল সবারই ফাঁসি, জেল জুলুম হইতে পারতো। বিএনপির লোকরা 17 বছর আইনি লড়াই করছে, কেস খাইতে, কাবাডি খাইতে। আওয়ামী লীগের লোকরা ঘুরতো ঘুরতো জেলখানা, থানা, হাজত ঘুরতো। আর যারা পলাই গেছে এরা বাঁচতো না, টাকা পয়সা লুট করে পলাই গেছে। তাহলে এই যে শক্তিটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে এই যে আমি ত্রুটির পরিচয় দিচ্ছি, অথবা খামখেয়ালির পরিচয় দিচ্ছি, অথবা বুঝে উঠতে পারেনি, অথবা মনে করছে এইভাবে করে এক দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, মানুষ ছিল না। বিএনপির যে সাপোর্ট বেস, যে ভিত্তি, এটা আওয়ামী লীগের সাপোর্ট বেস এক না। এমনি আওয়ামী লীগ যথেষ্ট অকাম করছে, অকাম করার কারণে আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে এই যে পরিণতি, এই পরিণতির মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ, যারা রুলিং ক্লিক ছিল আওয়ামী লীগের, এরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে অভ্যুত্থানের শিকার হয়েছে। আজকে সেই জায়গাটা গভর্নমেন্ট রিয়েলাইজ করতে ভুল করছে, ভুল করার কারণেই আজকে এই সমস্যাগুলি হচ্ছে। যত দ্রুত এটা সমাধান করতে পারবে, রিভিউ করতে পারবে, তত সরকারের জন্য লাভ হবে। যত দেরি করবে সরকারের জন্য অমঙ্গল হবে, এটা পরিষ্কার বলতে পারি। রাজনৈতিক অভিজ্ঞতা বলে যত দেরি করবে সরকারের জন্য অমঙ্গল হবে, দেশের জন্য অমঙ্গল হবে। আর যত দ্রুত রিয়েলাইজ করবে সরকার, তত দেশের জন্য মঙ্গল হবে, সরকারের জন্য মঙ্গল হবে। আহ আপনি মুক্তিযোদ্ধা, আপনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, আপনি বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেটি পারছেন না, কিন্তু সেখানে আমরা দেখছি এই 15ই আগস্টেই কোন কোন নতুন আত্মপ্রকাশ করা দল, তারা এই বিকেল 5টায় সম্ভবত জাদুঘরের সামনে, জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি দিয়েছে। আমি নাম উল্লেখ করে বলছি, বাংলাদেশ আজাদ পার্টি। এবং এই আজাদ পার্টি যিনি কর্ণধার, তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন, আমার সামনে আছে সেটি। তিনি বলছেন যে জুলাই শুধু, মানে আগস্ট শুধু 36 জুলাই নয়, আগস্ট আমাদের অনেক কিছু পাওয়ার জিনিস। এবং আজকে এই অনুষ্ঠান করা হবে দ্বিতীয়ার্ধে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশ উদ্বোধন করবেন 15ই আগস্ট বিপ্লবীদের স্বজনেরা। আপনি কি শব্দটা শুনতে পাচ্ছেন? পনেরোই হ্যাঁ, পাচ্ছি আগস্ট পাচ্ছি। 15ই আগস্ট বিপ্লবের স্বজনেরা, আত্মীয় স্বজনেরা। তার মানে কি, 15ই আগস্ট একটি বিপ্লব সাধিত হয়েছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা বিপ্লবী নায়ক, তাদের আত্মীয় স্বজনেরা এই প্রোগ্রাম করবে। অর্থাৎ এই প্রোগ্রামটাও হবে, কিন্তু আপনি মুক্তিযোদ্ধা, আপনার দলের পক্ষ থেকে আপনি বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারছেন না। তাহলে কোথায় দাঁড়িয়ে আপনাকে আছে? একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা দেখেছি এই 75 সালের পরে মোনায়েম খানের মৃত্যুবার্ষিকী পালন করার চেষ্টা করা হয়েছে কয়েকবার, মোনায়েম খানের মৃত্যুবার্ষিকী। আমরাও কয়েকবার মৃত্যুবার্ষিকী রাজনৈতিক প্রোগ্রাম রেখেছিলাম। আলটিমেটলি এখন আর প্রোগ্রামটা কেউ পালন করে না, মৃত্যুবার্ষিকী। আজকে এই ধরনের প্রচেষ্টা হবে এই জায়গায়। 15ই আগস্ট মহান কাজ হয়েছে, বিপ্লবী বীর সূর্য সৈনিক, এগুলো চেষ্টা হবে। চেষ্টা করে করে এরা একসময় ক্লান্ত হয়ে এগুলি ছেড়ে দেবে। আজকে রাজনৈতিক এই যে পট পরিবর্তনের যে, এগুলি যে রাজনীতির অগাছা, এই অগাছাগুলি জন্ম নেয় তখনই যখন রাজনীতি সঠিকভাবে চলে না।
আজকে চলনা দেখে এই সমস্ত বিভিন্ন সংগঠন দেখবেন, আপনি সব নাম শোনেন না, আগে নতুন সংগঠন জন্ম নিচ্ছে, এরা করতেছে। রাজনীতির ধারাবাহিকতা ঠিক থাকলে এই সংগঠন তৈরি হবে না। এগুলো অতীত হয়নি, ভবিষ্যৎ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম, রাজনৈতিক অস্বস্তিকর পরিবেশে তখন এদের জন্ম হয়, এরা এইসব কাজ করার চেষ্টা করে, কিছুদিন চালায়, তারপর আবার বন্ধ হয়। এটাই হচ্ছে ঘটনা। আমার শেষ প্রশ্ন গণমাধ্যম নিয়ে, মানে নিশ্চয়ই আপনি আপনার রাজনৈতিক জীবনে অনেক ধরনের কিছু ফেস করেছেন, গণমাধ্যমকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনাসামনি হয়েছেন, কথা বলেছেন, এখনো বলছেন। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময় যেই গণমাধ্যমগুলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির জনক বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, সেই গণমাধ্যমগুলো এখন এসে আবার তাদের কেউ কেউ বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারছে না, বলছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের 51তম দিবস। অথচ এই গণমাধ্যমগুলো একবারে মানে অতিমাত্রায় চাটুকারিতা যেমন করেছে, আবার কোন কোন গণমাধ্যম শ্রদ্ধার জায়গা থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে, তাদের কেউ আবার এই পরিবেশে এসে তারা বঙ্গবন্ধু শব্দটাও উচ্চারণ করছে না, কেউ নিউজ না পারলেও দিচ্ছে না। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া? আজকে সমকালের লেখা বললাম, মোজাম্মেল সাহেব কিন্তু চমৎকার লেখা লিখছে হুম, যে কোনো বান, মানে টোনা বান, জাদু আছে না বান, হ্যাঁ, বান হুম, নিক্ষেপ, হুম, ঝড় নিক্ষেপ আছে না বান, যে জি, কোনো বানেই বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে পারবে না। উনি চমৎকার লেখা লিখেছেন, সমকাল পত্রিকা পড়লাম আজকে। আজকে যারা এটা করছেন তারা তা কি বলবো, এটা এটা আসলে আমাদের দেশে নাই, এই পাশে পশ্চিমবঙ্গে দেখতেছি যে লোকগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লোকগুলি তার জীবদ্দশায় তাকে তাকে কি বলা যায়, ঈশ্বরের থেকে উপরে রাখলো, সেই লোকগুলি হুম, ছেড়ে হুম। গিয়ে ওই বিজেপির সঙ্গে গেছে। ফলে এইরকম দালাল চাটুকার সবসময় থাকবে, বুঝছো না, মির্জাফররা থাকবে। এদের নিয়ে বেশি চিন্তা করার সময় নেই, অবকাশ নেই। তবে লড়াইটা খুব কঠিন, আমাদের সেই লড়াইটা করতে হচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা তাদের একটি সেল গঠন করতে চেষ্টা করছে বাংলাদেশে, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটির প্রতিবেদনে। আপনার এই জায়গাটিতে এসে প্রতিক্রিয়া কি, এবং জঙ্গিবাদের এক ধরনের উত্থান আমরা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে দেখেছি, কি বলবেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি সালাম জানাচ্ছি যারা আমাদের বক্তব্য শুনছে। আসলে এটা বলতে আমার খুব কষ্ট হয় যে এই দেশটা আসলেই মৌলবাদীদের ষড়যন্ত্রের কবলে চলে গিয়েছে। আমি এইমাত্র বসে জামাতের আমিরের একটি বক্তব্য শুনছিলাম। এত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, উনি যখন পার্লামেন্টে কথা বলেন মনে হয় উনি পীর সাহেব। ওই যে আমি বলি তার ভিতর এবং বাহির এক না। আমি তাকে যত চিনি, বাংলাদেশের কেউ তাকে চিনে না, এবং সিলেটের মানুষ বিশেষ করে কুলাউড়ার মানুষ তাকে খুব ভালো চিনে। হুইজ সে তার আসল চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান, সাবধান, সাবধান, আর এক কদম আগাবেন না, সাবধান, ভালো হবে না। তার যে রূপটা আমি দেখলাম, এই রূপ তার তো হওয়ার কথা না। এর পিছনে যদি ষড়যন্ত্রমূলক কোন শক্তি না থাকে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সাম্প্রদায়িক না, বাংলাদেশের মানুষ মৌলবাদী না, জঙ্গি তো নয়। তারপরে ওরা যে আস্ফালন এবং উদ্যত্তটা দেখাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর পিছনে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি, বিশেষ করে আইএস, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেখানে যারা আছে, হিজবুত তাহরির থেকে ধরে লস্করি তৈয়বা থেকে ধরে, তারা মদত পাচ্ছে এবং প্রত্যক্ষ সহযোগিতা পাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়ে বা ওই সময়টাতে থানা লুট করা, পুলিশ হত্যা করা এবং শত শত অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা একটা অস্ত্রধারী সাম্প্রদায়িক শক্তি হিসাবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই কারণেই আজকে তারা মনে করছে তারা যে কোনো কাজ তারা যে কোনো সময়ে করতে পারে।
কেউ আমাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেয়, কেউ 72 ঘন্টা আলটিমেটাম দেয় তারেক রহমান সাহেবকে। ইচ্ছা করলেই আমরা তাদেরকে ফেলে দিতে পারি। শেখ হাসিনা দিল্লি গেছে, তারেক রহমান তো লন্ডন যেতে পারবে না, সাবধান তারেক রহমান। এই ধরনের উদ্ধত্তপূর্ণ হুমকিগুলো দিয়ে যাচ্ছে। এবং এইটাও বাস্তব যে তারা প্রাথমিকভাবে যে শক্তিটা প্রদর্শন করবে সেই শক্তিটা মোকাবেলা করতে অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি। এখনো যদি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা তাদের এই আস্ফালনকে রুখতে না পারি এবং এটা যদি আমরা বুঝতে না পারি, আমরা মহা ভুল করব, দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে জাতিসংঘ থেকে যে জিনিসটা বলা হয়েছে, আমি কয়েকদিন আগে 4 দিন আগে একটা টক শোতে আমি বলেছি, ইয়েস, বাংলাদেশে পাকিস্তানের চেয়ে জঙ্গি অনেক বেশি। পাকিস্তানের একটা পার্লামেন্ট সিট জামাত পায় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের 70টা সিট তারা পেয়ে ফেলে। কাজে তাদের আস্ফালন পাকিস্তানের চেয়ে বেশি, জঙ্গি পাকিস্তানিদের চেয়েও। এবং জঙ্গিদের এটা হলো একটা সাংঘাতিক ধরনের ফিল্ড, যে ফিল্ডে তারা জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা না শুধু, তারা সমস্ত কিছু এইখানে চালাতে পারে। এই দেশটাকে আফগানিস্তান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সরকার এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযোদ্ধারা যদি সচেতন না হই, তাহলে আমাদের বিপদ আছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা। আপনি কি মনে করছেন যে জামাতে ইসলামী বা তাদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই বাংলাদেশে আল কায়দার মতন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদের সেল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? তাদের সাথে সবাই আছে, কারণ যেখানে এখানে আন্দোলন হইলে পরে, আন্দোলন জয়ী হইলে পরে পাকিস্তানে সেই মানে ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়, উৎসব হয়। লস্করে তো এবার মতো সংগঠনরা বলে আমরা 71-এর প্রতিশোধ নিয়েছি। কাজে তাদের সঙ্গে আল কায়দার সম্পর্ক থাকাটা বিচিত্র না, আমি মনে করি আছে। এবং সরকারের এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত। সরকার এখনো যদি তাদেরকে মনে করে তাদের সহযোগী বন্ধু, এটা খুব ভুল করবে, খুব ভুল করবে। আমি আবারও বলছি, খুব ভুল করবে। আপনি যেটি বলছেন, অনেকেই বলছেন যে জামাত বা জামাতের সাথে অন্য যারা এই যে নতুন দু একটি দল আছে, তারা যে জোট বেঁধেছে, জামাত, এনসিপি বা আরো দু একটি দল, এই জোটকে বর্তমান সরকার, বিএনপি সরকার বেশ খানিকটা ছাড় দিচ্ছে এবং মিলেমিশে সরকার চালাতে চাইছে। যদি আপনি নিজেও যে কথাটি বললেন যে ছাড় দিলে ভুল করবে, কিন্তু অনেকে বলছে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তারা একসাথে রাজনীতি করার চেষ্টা করছে। যদি তাই হয়, তাহলে কি ধরনের পরিণতি হতে পারে বিএনপির জন্য, আপনার দলের জন্য? আমি এটা বুঝি না। ছাড় দিচ্ছে বললেও এটা সবটা বলা হবে না। এর কারণ হলো এখানে যে ছাত্র শক্তি এবং যুব শক্তি বিএনপির মধ্যে আছে, তারা কিন্তু একদম এইসব রাজাকারের বাচ্চাদেরকে সহ্য করে না, পছন্দ করে না। তাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলে মাঝে মধ্যে। কিন্তু উপরের দিকে বিএনপির মধ্যে কিছু, যারা 71 সনে যাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের মধ্যে একটা দুর্বলতা আছে জামাতের প্রতি। আমি বলছি না, অনেকে মনে করে যে বিএনপির মধ্যে একটা পার্সেন্টেজ জামাতের প্রতি দুর্বলতা আছে, এটা তাদের আদর্শিক বা নীতিগত কারণেই। এই জায়গাটা কিন্তু বিএনপিকে সাবধান থাকতে হবে। এবং যদি সাবধান না হয়, এইরকম 7, 5, 12 ধরনের কথা যদি বলে, হ্যাঁ মুক্তিযুদ্ধ চাই, জঙ্গিবাদও অসুবিধা নাই, এই ধরনের মনোবৃত্তি নিয়ে কিন্তু এদেরকে থামানো যাবে না। এবং বাংলাদেশের সঠিক রাজনীতি দেশে হবে না, বাংলাদেশও নাও থাকতে পারে। এইরকম যে আমরা মুক্তিযুদ্ধ চাই, গণতন্ত্র চাই, আর জঙ্গিবাদ থাকলে, সাম্প্রদায়িকতা থাকলে কোনো অসুবিধা নাই। রাতের বেলা একটু ফোন করে তাদেরকে একটু, ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন বলে আসেন, একসাথে কাজ করি বললেই সব শেষ হয়ে যাবে। সাপ কোনোদিন সবল দিতে ভুল করেন, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। এই কথাটা আমি বললাম, এটা একদিন প্রমাণিত হবে।
আহ, আমরা কি সেই জায়গা থেকেই দেখছি যে জুলাই যে জাদুঘরটি প্রতিষ্ঠিত হলো, জুলাই জাদুঘর, আহ এক ধরনের আইন করা হলো, আইনে বিধান করা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কোনো ধরনের কোন স্থাপন নিদর্শন ধ্বংস বিনষ্ট বা পরিবর্তন ক্ষতি সাধন করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড। আর এই জাদুঘরের কিছু নিদর্শন চুরি বা পাচার করলে তার জন্য 5 বছরের কারাদণ্ড এবং বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ধ্বংস করা হলো, লুটপাট করা হলো, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি অবশ্যই 71-এর অসংখ্য স্মৃতি নিদর্শন ছিল যেখানে, সেগুলো গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। এবং এখনো অনেক কিছু হচ্ছে। কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সরকারের বা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে। যেখানে আমাদের মুক্তিযুদ্ধের নিদর্শন ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের কিছু হলে তার জন্য 10 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হচ্ছে। এটি কিসের আলামত? এই ধরনের কোনো আইন বা সার্কুলার দিয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো দর্শনীয় স্থান রক্ষা করা যাবে, তাহলে বোঝা গেল যে এদের মধ্যেই দুর্বলতা আছে, জাদুঘরের মধ্যেই দুর্বলতা আছে। অর্থাৎ জাদুঘরটা এটা সার্বজনীন না এবং সার্বজনীন ভাবে মানুষ এটাকে স্বীকারও করে না। এই দুর্বলতাকে হয়তো বা এই আইনটা করা হয়েছে। আমি জুলাই জাদুঘর সম্পর্কে বেশি বলতে চাই না। দি টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। জুলাই জাদুঘর কতদিন, কিভাবে, কতটুকু মানুষ গ্রহণ করবে না করবে, ইতিহাস সেটা বলবে, একটু অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলবো, আমাদের দুর্ভাগ্য, মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা 15 বছর দেশটাকে চালাইছিল, এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তাদের দুষ্কর্ম কম দায়ী নয়। তারাই কিন্তু এই দেশটাকে আজকে রাজাকার আল বদরের বাচ্চাদের হাতে তুলে দিছে এবং এই ধরনের আইন আমাদেরকে শুনতে হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে কি থাকবে না, ইমাম হুসেনের স্মৃতি কিন্তু 200 বছর পরে আসছে। 200 বছর, কারবালার 200 বছর পরে ইমাম হুসেনের স্মৃতি সারা পৃথিবীতে আসছে। ইমাম হুসেন আজকে সারা পৃথিবীর মুসলমানের 10ই মুহররম আসার সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের পূর্ণ স্মৃতি ভেসে উঠে মানুষ হাই হুসেন হাই হুসেন করে কাঁদে, ইয়াজিদকে অভিসম্পাদ দেয়, ইয়াজিদকে অভিশাপ দেয়। এই জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধকে কেউ এদেশে ধ্বংস করতে পারবে না। মুক্তিযুদ্ধ মানুষের হৃদয়ে থাকবে, ইতিহাসে থাকবে। আর মুক্তিযুদ্ধটা শুধু বাংলাদেশের ভিতরের ব্যাপার ছিল না। ওই 26শে মার্চ বা 16ই ডিসেম্বর শুধু বাংলাদেশের এই 54,000 বর্গ মাইল জায়গার ব্যাপার না, এটা সারা পৃথিবীর আজকের 100-212টা দেশের ব্যাপার। সবাই জানে হোয়াট ইজ হোয়াট। এখানে কে কি করলো বা করলো না, মুক্তিযুদ্ধকে সম্মান করলো কি করলো না, এইটা বড় কথা নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সোনালী অধ্যায়। এই অধ্যায়কে কেউ ধ্বংস করতে পারবে না, সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবে। ইউ ওয়েট ফর টাইম, দেখেন কি হয়। মুক্তিযুদ্ধ অবশ্যই ফিরত আসবে। আর মুক্তিযুদ্ধ ফিরত না আসলে, মুক্তিযুদ্ধ সম্মানিত না হইলে, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত না হলে কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা করতেই হবে। এবং আজকে যারা করছে তাদেরকে আমি এটা বলতে চাই না কিছু, কিন্তু আমার ধারণা গণতান্ত্রিক শাসন যদি চলে, আস্তে আস্তে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনো যেন কোথায় কিভাবে অন্ধকারের জীবেরা, ড্রেইনের সেই সব ময়লা আবর্জনার জীবেরা কি যেন ভাবে কোথায় যেন নিঃশ্বাস ফেলানো, ভালোভাবে নিঃশ্বাস ফেলানোর সুযোগ পাচ্ছে, এইটাও এক সময় বন্ধ হয়ে যাবে, যেদিন জনগণ বুঝবে যে এরা হলো রাজাকারের বাচ্চা, স্বাধীনতার বিরোধীদের বাচ্চা। এবং এইটা মুক্তিযুদ্ধ। তখন একটা কথা বলি, একটা রাজনৈতিক যুদ্ধ হবে। মুক্তিযুদ্ধ চাও কি চাও না,
নাকি রাজাকার আলবদরের দেশ চাও, নাকি পাকিস্তান চাও, তখন দেখবেন ওয়ান্স ফর এভার মুক্তিযুদ্ধ জিতবে এবং প্রতিষ্ঠিত হবে। এরপরে আর কেউ কথা বলার সাহস পাবে না। মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের শেষ কথা। আপনি যেমন বলছিলেন যে বিএনপির মধ্যে একটি অংশ আছে যারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাল মিলিয়ে চলে, বা স্বাধীনতা বিরোধী একটি অংশ বিএনপির মধ্যে রয়েছে, সেটি অনেকেই বলেন, আপনি সেটি বলছেন। এই যে যে আইনটি হলো জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে হোক, আইন হোক, যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করা হচ্ছে, সেসব বিষয়ে মাথা ব্যথা নেই সরকারের মধ্যে। এটি কি সেই অংশ দ্বারা পরিচালিত হচ্ছে? সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কি ওই স্বাধীনতা বিরোধী ওই শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে? আমি সেটা না বললেও বলবো, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে এই জিনিসটা বুঝবার জন্য। যদি সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস যারা করে তাদেরকে যদি প্রতিহত করতে না পারে বা না করে, তাইলে বুঝতে হবে মুক্তিযুদ্ধ রিয়েলি বিপদে আছে। আমি আরেকটা প্রসঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করি যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, বা আমরা মোটামুটি জেনে গেছি যে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু ডক্টর ইউনূসের একটা তৎপরতা ছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিএনপি সেই জায়গা থেকে বেঁচে গেছে বলে অনেকেই মনে করেন। আহ ডক্টর ইউনূসের খেলা কি তাহলে সম্পূর্ণভাবে থেমে গেল, বা যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেটের কাছে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? আপনাকে তাই মনে হয়? দেখেন, রাষ্ট্রপতি নির্বাচনটা আপনি আমার 3-4 দিন 5 দিন আগে একটা বক্তব্য যদি শুনেন তাহলে দেখবেন আমি বলছিলাম যে বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার ত্যাগ তিতিক্ষা, তার এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মানে 1/11 পর থেকে তার যে 5ই আগস্ট পর্যন্ত জনাব ফখরুল ইসলামের যে ত্যাগী ভূমিকা, তার যে জেল জুলুম অত্যাচার সহ্য করার যে ইতিহাস, হি ইজ দ্য বেস্ট পারসন টু বি দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এটা আমি কিন্তু এই 5 দিন আগে কথাটা বলছি। তারপরও বলছিলাম, এরপরে আমি বলবো যে আমাদের দলে অনেক মানে ত্যাগী ব্যক্তি আছে, সিনিয়র ব্যক্তি আছে, রাজনীতিবিদদের থেকে একজন হওয়ার প্রয়োজন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের নামটা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। উনি হয়েছে, আমি খুশি হয়েছি, উনাকে অভিনন্দন জানাই। কিন্তু ইউনূসের যে চক্রান্তটা ছিল, সেই চক্রান্তটা এত বড় ছিল, কোনো কারণে যদি জনাব তারেক রহমান সাহেবের উপরে দায়িত্ব দিয়েছিল পার্টি, কোনো কারণে যদি উনি ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করতেন, আজকে থেকেই আমার ধারণা দেশ ভিন্ন পথে চলবে। কারণ ইউনূস সাহেব হলো কনস্পাইরেটর, হি ইজ এন ইন্টারন্যাশনাল কনস্পাইরেটর। তিনি বাংলাদেশের কোনো কিছু ভালোতে উনি বিশ্বাস করেন না, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামী না, স্বাধীনতার সংগ্রামেও বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধেও বিশ্বাস করেন না, তার পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে যায়নি। এটা আমরা পরে জানতে পারছি, অথচ তিনি নোবেল লরিয়েট, এটাও সত্য। মুসলমানের ছেলে নোবেল পাইছে, এটা আমাদের জন্য গৌরবের ছিল। কিন্তু 18 মাসের যে দেশ শাসন, সেই দুঃশাসনে মানুষ বুঝতে পেরেছে যে ইউনূস সাহেবের একটা পিঠ একরকম, আর একটা পিঠ একদম অন্ধকার। সেই অন্ধকারের দিকটাই বাংলাদেশ সম্পর্কে গত 18 মাস প্রয়োগ করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে, একটা বেয়াদব ছেলে পেলে রাষ্ট্র হিসাবে 4টে জেনারেশনকে ধ্বংস করে দিয়ে এই দেশকে একদম জাহান্নামের দিকে নিয়ে গেছে তার আমলে। কাজে ইউনূস সাহেবের মতো লোক রাষ্ট্রপতি হবে কোনোদিন আমি বিশ্বাস করি নাই, আর হইলে পরে দেশের ক্ষতি হইতো। তবে ইউনূস সাহেবের খেলা শেষ হয়ে গেছে এইটা আমি মনে করি না। ইউনূসের খেলা থামেনি, এবং ইউনূস রাষ্ট্রপতি না হওয়াতে দেশ অনেকভাবে বেঁচে গেছে, বিএনপিও বেঁচে গেছে। কিন্তু ইউনূস সরকারের, ইউনূস প্রশাসনের অনেকেই এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গেছে, বিএনপি প্রশাসনের মধ্যে রয়ে গেছে। এমনকি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ কেউ এখনো বিএনপি সরকারের মধ্যে রয়েছে, মন্ত্রী পরিষদে রয়েছে। বিএনপি কেন তাদের থেকে দূরে সরতে পারছে না, বা তাদেরকে এখনো রেখে দিয়েছে?
আমার উত্তরটা একই। ইউনূস সাহেবকে চিনতে না পারলে, জামাতকে চিনতে না পারলে, ওইসব দুষ্ট ছেলে পেলেদেরকে চিনতে না পারলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আনবে, এটা আমি মনে করি। আমার এই প্রশ্নের উত্তরটা একই। এখানে বুঝতে পেরেছি। বিএনপিকে সঠিকভাবে গণতান্ত্রিক প্রসিডিউর প্রয়োগ করে মানুষের মতামত অনুসারে সমস্যার যতটুকু আছে সব সমস্যার সমাধান বিএনপি বা কোনো সরকার করতে পারবে এটা আমি মনে করি না। তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এইটাই বাস্তব। সমাধান না করতে পারলে কিন্তু দেশ আবার বাজে দিকে ফিরত যাওয়ার সম্ভাবনা আছে। যে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আমরা দেখেছি এর আগে 2024-এর পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুর 32 নম্বরে যারাই শ্রদ্ধা জানাতে গেছে বাধা দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এবার 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? আমি আপনাকে একটা কথা বলি, 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তার পরিবারের হত্যাকাণ্ড নিশ্চিতভাবে এই দেশের জন্য একটা মস্ত বড় ট্র্যাজেডি এবং এই দেশের রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তনের একটা সাংঘাতিক ধরনের মর্মান্তিক একটা বিষয়। এই বিষয়ে আমাকে প্রশ্ন করা, এটা আপনি জানেন আমি কি করছি না করছি 15 কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি বলবো রাজনীতি হলো ইটস এ কোয়েশ্চেন অফ পাওয়ার অফ অর্গানাইজেশন। আপনি আপনার রাজনৈতিক শক্তি দিয়ে যদি আপনি মোকাবেলা না করতে হবে পারেন, তাহলে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে হৃদয়ই ধারণ করতে হবে 15 আগস্টে। আর বাস্তবে ধারণ করতে চাইলে তাদের সাংগঠনিক শক্তি যদি কোনোদিন আসে তারা করতে পারবে। এখন তো তাদের কোনো সাংগঠনিক শক্তি নাই এবং বাংলাদেশ সে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এটার চেয়ে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছুই হতে পারে না। ওইগুলো আমি বহুবার জীবনে হাজার হাজার বার বলেছি, কোনো মূল্যায়ন হয় নাই কোথাও, আজকেও বলছি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যদি আপনাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে হয়, বঙ্গবন্ধুর নামে এই করতে হয় ওই করতে হয়, তাহলে ইটস এ পলিটিক্যাল গেম, ইটস এ পলিটিক্যাল ফাইট। ইউ আর টু উইন ওভার দি গেম থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশন নাই, পিলার নাই, হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা তার স্মরণ করবে 15 আগস্টে। আবার যারা ভালোবাসে না তাকে অভিসম্পাদ দিবে। কিন্তু ভালো যারা বাসে তারা যদি বঙ্গবন্ধুকে স্বনামে এবং স্বনামে বলবো না, বাস্তবে প্রতিষ্ঠিত করতে হয়, দে মাস্ট কাম আউট সাকসেসফুল থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। কিন্তু এখন তো তারা নাই, কোথায় তারা নাই। তো এই জন্য আমি দায়ী করব 15 বছরের শেখ হাসিনার শাসনকে। আমি বারবার বলতাম শেখ হাসিনা আপনি চলে যাবেন কিন্তু একজন মহান ব্যক্তির ধ্বংস করে যাবেন, আপনার মহান পিতাকে ধ্বংস করে যাবেন, এটা বারবার বলতাম তখন। আজকে দেখেন আমার কথাটা সত্য কিনা। 15 আগস্ট আসবে যাবে, এটা খুব বড় ব্যাপার না। আমি একবারই বলছি যে ইমাম হুসেন কিন্তু 200 বছর পরে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে যে ইমাম হুসেন এই সত্য ছিল। ইমাম হুসেন এই সত্যর প্রতীক, ইয়াজিদ হইল মিথ্যা এবং অভিসম্পাতের প্রতীক এবং অধর্মের প্রতীক। বিষয়টা আলোচনা করতে চাই, খুবই বার্নিং ইস্যু এবং অবশ্যই আলোচিত ইস্যু। যে ইস্যুটির জন্ম আপনি দিয়েছেন, এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবও একই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আপনি রিড করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে, এবং এই আইনটিকে আপনি নিশ্চয়ই অবৈধ বলে মনে করছেন। কেন এমনটা মনে করছেন, কি কারণে? এতদিন পর এসে যেহেতু এই ট্রাইব্যুনালের কার্যক্রম তো 2009 থেকে শুরু হয়েছে, আর সাম্প্রতিক সময় যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটির মাধ্যমে 2024 থেকে শুরু হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে এসে আপনি কেন চ্যালেঞ্জ করলেন? আমার কয়েকটা গ্রাউন্ডস আছে। গ্রাউন্ড হলো এক, যে ইটস এ ল যেটা একটা পারপাস ছিল, একটি নির্দিষ্ট পারপাসের জন্য এই আইনটি করা হয়েছিল। 1972-এ একটি আইন করা হয়েছিল কোলাবোরেটরস
ট্রাইব্যুনাল অ্যাক্ট একটা ছিল। যারা বাঙালি, যারা পাকিস্তানকে সহায়তা করেছেন, আল শামস, আল বাদার বা যাই যেভাবেই করে থাকেন না কেন, তাদের জন্য এই আইনটি ছিল। দে হ্যাভ কোলাবোরেটেড, এনিমির সাথে কোলাবোরেট করেছে। 1973 সংবিধান হওয়ার পর এই আইসিটিটা এসেছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এটার বেসিসটা ছিল আমাদের যে নিউরেমবার্গ ট্রায়াল হয়েছিল এবং যে টোকিওতে যে ট্রায়ালটি হয়েছিল, ওইটাকে একটা সমন্বয় করে এই আইনটি করা হয়েছিল। এই আইনের প্রিয়াম্বলেই বলা আছে যে জেনোসাইড, ওয়ার ক্রাইমস এটসেট্রা এটসেট্রা। তো আমাদের একটা ডক্ট্রিন আছে যে সেটাকে আমরা বলি এজেস্টাম জেনারেস, অর্থাৎ ওয়ার ক্রাইমস, জেনোসাইড এইগুলি সব একত্র করে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই কাজটা যদি হয় তাহলে এইটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা করা যাবে। কি হয়েছিল, পাকিস্তান আর্মি বা আমরা তো বলি অকুপেশন ফোর্সেস, পাকিস্তান দখলদার বাহিনী, হ্যাঁ, যে দখলদার বাহিনী, তো দখলদার বাহিনী যেসব কাণ্ড কারখানা করেছিল, আমরা বলছি জেনোসাইড করেছে, এত লোকের হত্যা করেছে, they used rape as an instrument of oppression, torture, এই জিনিসগুলি যেগুলি আছে এটা ওদের জন্য করা হয়েছিল। এই জন্য এটার নামই দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাই আমরা যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল, ওর পরে দিল্লি এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা পাকিস্তানি প্রিজনার্স অফ ওয়ার্স কে মাফ করে দিলাম। সো ওইখানে এই আইনটি আর কার্যকর রইল না। এই আইনটি বাংলাদেশের জন্য এটা কার্যকর রইল না। ওদিকে যেটা হলো 1978-এ কোলাবোরেটরস অ্যাক্ট, যেখানে 30-40 হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছিল, ওদের মামলা চলছিল, 200 না কতজন কনভিক্টেড হয়েছিল, ওইটাকে আমরা সায়েম সাহেবের একটি অর্ডার দ্বারা, প্রেসিডেন্ট জাস্টিস সায়েম, বিলুপ্ত করে দিলাম। 1973 আইনটা ওইভাবে রয়ে গেল, বিকজ এটার উপরে কেউ জোর দেয় নাই, দেখে নাই, বিকজ দিস ওয়াজ নেভার ইউজড, দিস ইউজে ছিল। 2009-তে আমরা এই আইনটাকে ব্যবহার করেছি, এমেন্ডমেন্ট করে ব্যবহার করে আমরা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য একটি দলকে বা দলের নেতাদের বিরুদ্ধে আমরা এটা ইউজ করেছি। এবং আমি যেটাকে বলি, এই আদালত দ্বারা জুডিশিয়াল মার্ডার্স হয়েছে। এইটা আমাদের সিনহা বাবু একটি বই লিখেছেন, ওই বইতে উনি বলছেন যে শেখ হাসিনা যেহেতু উনার ম্যানিফেস্টোতে ছিল একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছিলেন, উনি এইটা চান নাই, যেটা হয়েছে। এটা আমরাই বলেছি যে এটা করা দরকার আপনাকে, ওদেরকে। আমি বলেছি শেখ হাসিনাকে যে এটা করা দরকার, সবাই ট্রায়াল করা দরকার। আমি মানে আপনি সিনহা, আচ্ছা, বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি সিনহা সাহেব, হ্যাঁ, সিনহা ওনার বইয়ের কথা বলছি। আচ্ছা, এটা গেল এক। তো শেখ হাসিনাকে সবাই দোষারোপ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনার কোনোদিনই ইন্টেনশন ছিল না যে এইখানে এরকম জুডিশিয়াল মার্ডার্স হবে। বাট যাই হোক, আপনি জানেন সরকার গভর্নমেন্টে থাকলে কত দিক থেকে কত কথা, কত ইন্টেলিজেন্স এজেন্সিজ এর কত কথা আপনার কানে দেওয়া হয়, নানান ঝামেলা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতাকেও এইভাবেই আমরা হ্যাং করেছি। So I call it a tribunal for murder, judicial murder করার ট্রাইব্যুনাল এটা। আমি যদি একটু ইন্টারফেয়ার করি, আমি যদি একটু পেছনের দিক থেকে আসি, তাহলে তো বোধহয় দর্শকদের শুনতে মানে বুঝতে ভালো হবে। পেছনের দিক থেকে বলতে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট করা হলো সেটি তো সংগঠন হিসেবে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচারের বিষয়টি, তাই না? আচ্ছা, তার আগে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ
আরো আওয়ামী লীগের আরো অন্যান্য নেতাদের বিচার কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছিল 2024-এর 5 আগস্ট, যে অভ্যুত্থান বা আন্দোলন, তাতে যারা নিহত হয়েছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যিনি এখন বিএনপির এমপি, তিনি আপনার মতো বলছেন যে শেখ হাসিনার বিচার প্রয়োজনে অন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে করা যেত। এখানে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের নামই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্টে যেটি ঘটেছে সেটি অন্য কোন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বেঁধেছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে? তার মানে এটি বিষয় আগে একটু শুনি, তারপরে আমি 2012 প্রসঙ্গে যাব। এই জিনিসটা আমার পিটিশনেও আছে, ইউ সি, আচ্ছা, যে বিকজ আমাকে আই ওয়াজ অ্যাওয়্যার যে এই প্রশ্নটি উঠবে, যে আপনি এটা করে কি শেখ হাসিনাকে কোনো ফায়দা দিতে চাচ্ছেন, যেহেতু শেখ হাসিনার বিচার হয়েছে এবং তার শাস্তি হয়েছে এখানে। তো আমি বলেছি যে না, আমি প্রিন্সিপালের উপরে আছি, একটা নীতিগত ইস্যুর উপরে আছি। এক্স্যাক্টলি ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন সেটা আমার পিটিশনেও আছে, যে আপনি একটা ট্রাইব্যুনাল করেন, কোনো অসুবিধা নাই। এই যে 5ই জুলাই বা এখানে আপনারা যাদের মনে, শেখ হাসিনার কেউ আনেন, যাকে ইচ্ছা আনতে চান আনেন, বাট দ্যাট ট্রাইব্যুনাল শুড বি সাচ যেখানে আপনার এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিওর কোড সবগুলি অ্যাপ্লিকেবল হবে, এবং আপিল যেটা আছে আপিলও সেভাবেই আপনার ফ্যাক্টস আর আইন দুইটার উপরে আপনি করতে পারবেন। বিকজ এই আইন যেটা আছে এইখানে এভিডেন্স অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল আমাদের ওইভাবে, ওখানে লিমিটেড কতটুকুন অ্যাপ্লিকেবল হবে ওইটা ওই আইনেই বলা আছে, রুলসে বলা আছে। সিমিলারলি সিআরপিসি ইজ নট অ্যাপ্লিকেবল। সো যে ধরনের বিচার বাংলাদেশ করে, বাংলাদেশে হওয়া দরকার, ওই বিচার তো হচ্ছে না। সো ইটস নট দ্যাট শেখ হাসিনা হয়েছে। আমি আরো বলেছি যে 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে কিন্তু তারা অফিস যে যায় নাই, তারা অফিস অ্যাসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি অ্যাসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। সো আমি এখন যেটা বলছি, যে এইটাও বলেছি আমি, যে আগামী দিন আজকে যিনারা আছেন, আরেকটি সরকার এসে আরেকটি অ্যামেন্ডমেন্ট করে এদেরকে এইখানে ঝুলাবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি মনে করি নাই। কাজী যার যে আইন যে কারণে করা হয়েছে, সব আইনের তো একটা কারণ থাকে, তো কারণবিহীন তো কোনো আইন হয় না। এই কারণটা যেহেতু নাই, এই আইনটাকে বিলুপ্ত করেন। আপনি ট্রায়াল করতে চান করেন। আপনি কারোর এখানে আইসিটিতে আপনি সালমান রহমান খুন করে দিয়েছে, অমুক খুন করে দিয়েছে, কি আছে সুপিরিয়র লায়াবিলিটি। আরে সুপিরিয়র লায়াবিলিটি তো ওই ওয়ার ক্রাইমসে হয়। আপনার এইখানে তো আপনি একটা মার্ডার, দুইটা মার্ডার আমার নামে দিয়ে বলছেন এটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির ঠ্যাং ঠুং ভেঙে রেখে দিচ্ছেন একদম যা তা অবস্থা। তো এই কারণে আমি রিটটি করেছি। আর আমি দেখেন, আমি এখন তো কমেন্ট করতে চাই না, আমি রিট শুনানিও শুনছি, আমি প্রেসের সামনে আসি নাই, প্রেসকে বলিও নাই। আমি যদি জানতে চাচ্ছিলাম 2024-এ যে অ্যামেন্ডমেন্টটি হলো সেটি তো মানে অন্য কোন মানবতা বিরোধী অপরাধী অথবা মানে কথিত মানবতা বিরোধী অপরাধী অথবা 24-এর আন্দোলন নিয়ে বিচার হবে, এইগুলো তো আর হয়নি। হচ্ছে সংগঠন হিসেবে কেউ মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকলে সেই সংগঠনের বিচার, এটাই তো সংশোধনে আনা হয়েছে নাকি 2024-এ? এর বাইরে তো অন্য কিছু না। আচ্ছা, যদি অন্য কিছু না হয়ে থাকে তাহলে এই আইনটি তৈরি করা হয়েছিল 71-এ কোলাবরেটর এবং দখলদার বাহিনী বা পাকিস্তানি যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল তাদের জন্য। এই আইনটি কোলাবোরেটরসদের জন্য না, কোলাবোরেটরসদের আইন কিন্তু বাংলাদেশ হওয়ার সাথে সাথে কোলাবোরেটরস ট্রাইব্যুনাল একটা করা অন্য আইন ছিল, যেটা 78 সায়েম সাহেবের সময় ওইটাকে বিলুপ্ত, ওইটাকে শেষ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আপনি
আপনি নিজামী সাহেবকে বা যাদেরকে, প্রফেসর গোলাম আজমকে আপনি কোলাবোরেটরস অ্যাক্টে ট্রাই করবেন, আপনি আন্তর্জাতিক এই আইনে ট্রাই করতে গেছেন কেন 2009-তে এমেন্ড করে? ওই যে ইমরান সরকার টরকার এইগুলি কারোর চাপে আপনি এই কাজগুলি করেছেন, যেটা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল প্রতীকী ট্রায়াল করা, যেটা সিনহা তার বইতে বলেছে। কোয়েশ্চেন ইজ, এইটা গিয়ে তো পড়লো শেষ পর্যন্ত শেখ হাসিনার মাথায়। শেখ হাসিনার তো ইন্টেনশন ছিল না। এই যে আশেপাশে এইসব লোকজন ওকে যে বিভ্রান্তিকর উপদেশ দিয়েছে, এখন একটা চিফ জাস্টিস বা ওরা যদি এইসব কথা বলে তাহলে কি হবে? এই কারণেই পান্না তখন আমি বলেছিলাম যে দিস ইজ নট দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এবং এইটা এইটা আছে, আর্কাইভসে আছে, চ্যানেল আই থেকে এনে আর্কাইভ থেকে এটা। সুপ্রিম কোর্ট যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে 2024-এর পর সুপ্রিম কোর্ট বা এখনকার সুপ্রিম কোর্ট বা এখনকার আদালত কার? ওয়েল, এখন কার আদালত সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আছে, বিকজ এটার মধ্যে পরিবর্তন হয়েছে। এখন আগামী দিনে যে অ্যাপয়েন্টমেন্টস গুলি হবে এইগুলি আগের অ্যাপয়েন্টেড জাজেস, ঠিক আছে? এখন কিন্তু নতুন 2024-এ পরে তো 23 জন জাজেস যে নিয়োগ দেওয়া হলো। আছে। এইটা তো একটা পদ্ধতির মাধ্যমে করা হয়েছে, ওর মধ্যে কিছু কিছু জাজকে আবার কনফার্ম করা হয়নি, ঠিক আছে? ওইখানেও পলিটিসাইজেশন হয়েছে, আবার এখানে আপনি পলিটিসাইজ করছেন। সো হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি? আমি গুণগত কোনো ডিফারেন্স তো পাচ্ছি না। ইট ইজ পেইনফুল ফর মি যে হাসিনাকে সরাই তাহলে কি পাইলাম? হোয়াট হ্যাভ উই গট? একদিকে ইউনুস পাইলাম, ইন্ডিয়ার সাথে একটা ভেজাল লাগায় রাখা দিছে, এখনো এই গভর্নমেন্ট ওই ভেজালের মধ্যেই পড়ে আছে। দেখেন পান্না, আইল টেল ইউ সামথিং, হোয়াট এভার হ্যাপেন্স। তাহলে আপনি বলছেন এই বিষয়টিকে যে জুডিশিয়াল মার্ডারের ইনস্ট্রুমেন্ট, এই ট্রাইব্যুনালকে এই হিসেবে অভিহিত করছেন। ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার্স। জি। আহ, যদি তাই হয় ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার, শেখ হাসিনাকে বিচারিক হত্যার করার একটা প্রক্রিয়া, এটিকে এই হিসেবে চিহ্নিত করছেন। যদি তাই হয় তাহলে অন্য ট্রাইব্যুনাল গঠন করেও তো জুডিশিয়াল মার্ডারের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা যেত। না এই না এই ট্রাইব্যুনাল কেন নিয়ে এলো? না না, তা হবে না, বিকজ এইখানে এভিডেন্স অ্যাক্ট এক্সক্লুডেড আছে, এখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড এক্সক্লুডেড আছে, এইখানে আপনার আপিল ফ্যাক্টসের উপরে আপিল হবে না, ফ্যাক্টসের উপরে আপিল হবে না, এইগুলি প্রবলেম আছে। সো এই জন্য যদি আপনি, ইফ ইউ আর সিনসিয়ার, যদি গভর্নমেন্ট সিনসিয়ার হয় তাহলে আপনি প্রপার ট্রাইব্যুনাল করেন। শেখ হাসিনার আপনি কি একটা মার্ডারের জন্য বলেছেন? সেটা তো অবশ্যই আছে, সেই বিষয়ে তো আমিও মানে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার বিবেচনা সেটি আসে যে শেখ হাসিনা যদি বিচার করতে হয় অন্য আরো 10টা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে সেখানে বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারতো, সেটি প্রপার ওয়েতে হোক আর প্রপার ওয়েতে না হোক। কিন্তু কথা হচ্ছে যে এই সেই ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেখানেই আওয়ামী লীগের বিচার করতে হবে। এটি কি এক ধরনের প্রতিহিংসার জায়গা থেকে ছিল? এবং যেই অফকোর্স প্রতিহিংসা। তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন তো দের ইজ এ প্রপার লয়ার যে ক্রিমিনাল ল বোঝে, আমিনুল অনেক মামলা করেছে, বিডিআর এর অনেক ডিফেন্স এসেছিল। এই জন্য এখন আপনি ইউ উইল নট সি যে ট্রাইব্যুনালে ঘন ঘন আপনার জার্নালিস্টদের সামনে এসে বক্তব্য রাখছে আমিনুল, যেটা তাজুল করত। তাজুলের যে স্টাইলটা ছিল, ইট ওয়াজ এ রিভেঞ্জ স্টাইল। কিন্তু কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্ট সেটি তো ছিল না, ওইটা কোলাবোরেটরস অ্যাক্ট, এটা 72-এ করা হয়েছিল, ইমিডিয়েটলি বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করার পর ওইটা করা হয়েছিল। আর এইটা করা হয়েছিল পিওডব্লিউস, পাকিস্তানিদেরকে ট্রায়াল করার জন্য। কিন্তু যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল,
দিল্লি এগ্রিমেন্ট হয়ে গেল, আমাদের ফরেন মিনিস্টার কামাল হোসেন, সোরেন সিং এবং আজিজ সাহেব পাকিস্তানের, ওরা যখন সই করলো, বাংলাদেশ বলল আমরা মাফ করে দিলাম। তারপর না, তো আর সেখানে কি সবাইকে মাফ করা হয়েছিল? সেখানে সাধারণ যারা যুদ্ধ অপরাধের বিষয়ে অভিযুক্ত ছিল তাদেরকে মাফ করা হয়েছিল। পাকিস্তানি পিওডব্লিউস, বিকজ ওদের জন্যই এটা করা হয়েছিল। না, যেমন চিকন আলী নামের একজনের ফাঁসি হয়েছিল আমার যতদূর মনে পড়ে, আমি যতটুকু ছোটখাটো জায়গা থেকে পড়াশোনা করেছি, চিকন আলী নামে একজনের ফাঁসি হয়েছিল এই ট্রাইব্যুনালে। চিকন আলী, আমি জানি না হ্যাঁ, এই চিকন আলী নামে একজনের ফাঁসি হয়েছিল। আমি আপনাকে এনশিওর করছি এবং আমি বললি বলছি যে চিকন আলী নামে একজন ফাঁসি, এটা 72-73-এ, না, 73-73-এ। হতে পারে ওইটা কোলাবোরেটরস অ্যাক্ট হবে, বিকজ এই ট্রাইব্যুনাল তো কনস্টিটিউটই করা হয়নি কোনোদিন। আইন হয়েছে কিন্তু ট্রাইব্যুনাল জজদের অ্যাপয়েন্টমেন্টই হয়নি 2009 আগে। বঙ্গবন্ধু যাদেরকে ক্ষমা করেছিলেন নিশ্চয়ই আমার আমার যদি ভুল না হয়ে থাকে 272 জন। আমি বঙ্গবন্ধুর ক্ষমার কথা বলছি না, আমি বলছি বঙ্গবন্ধুর ব্যাপারে যে কথাটা বলছি, বঙ্গবন্ধু এইটা যেটা চেয়েছিলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেটা ছিল বেসিক্যালি দেশকে ইউনাইট করার জন্য। তো লাহোরও গেলেন, হ্যাঁ, ওইখানে 2009 আগে কোনোদিন কোন জজের অ্যাপয়েন্টমেন্টই হয় নাই আইসিটিতে, নেভার। সেটি হোক, কিন্তু কিন্তু যারা কোলাবরেটর ছিল, যারা সহযোগী ছিল, যারা যুদ্ধ অপরাধের মতন অপরাধগুলো সংগঠিত করেছে, আলবদর, রাজাকার বাহিনী, তাহলে তাদের বিচারটা কোন প্রক্রিয়ায় সম্পন্ন হতে পারতো? বা আমরা যদি জাতি মনে করে থাকে, সরকার মনে করে থাকে যে না কোলাবরেটর, তাহলে সেই সেই আইন তো শুরু হওয়া সম্ভব। ওরা অকুপাইং ফোর্সেস এর সাথে কোলাবোরেট করেছে, এই জন্য ওইটা 72-এই করা হয়েছে, সাথে সাথে করা হয়েছে, সাথে সাথে ওইখানে অনেককে আরেস্ট করা হয়েছে। ফজল কাদের চৌধুরী সবাই তো ওইটার মধ্যে ছিলেন। তাহলে আপনি বলছিলেন যে বিচারপতি সিনহা বলছিলেন যে এটা শেখ হাসিনা করতে চাননি, বা তাকে দিয়ে কেউ করিয়েছে, বা তিনি নিজেও বলছেন যে কিছু করা দরকার। আর এইভাবে বলেছেন বইতে যে উনি একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছেন, প্রতীকী বিচার, রাইট, এটা আমরাও জানি, তখন আমরাও শুনেছি যে একটা সিম্বলিক ট্রায়াল করতে চাই। হ্যাঁ, নাই, বাট উনি উনার চতুর্দিকে যে একদম স্পষ্ট ভাষায় বলি বামগুলি যে ছিল, এই বামগুলি তাকে জোর করে এটা করিয়েছে। আর আপনি জানেন হাউ পাওয়ারফুল ইমরান, কি নাম, ইমরান সরকার, ইমরান এইচ সরকার, ওরা এখন আলোচনার বাইরে, হয়তো তখন পাওয়ারফুল থাকতে পারে, আমরা জানি না কতটা পাওয়ারফুল ছিল। আইসিটিতে আছে এই কারণে বলছি যে কিন্তু আপনি মনে করেন কিনা যারা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল এদেশের সহযোগী হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর, তাদের বিচারটি অবশ্যই সেটি প্রতীকী হোক বা মূল যারা নেতৃত্ব ছিলেন তাদের বিচারটি দরকার ছিল কিনা? না, দরকার ছিল, কিন্তু নট ইন আইসিটি, নট ইন আইসিটি। ওইগুলির জন্য কোলাবোরেটরস অ্যাক্ট 72 তে করা হয়েছে, ওদের জন্যই তো করা হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আই ডোন্ট নো, জনগণকে তো এইগুলি বুঝতে হবে, আমাদের জনগণ তো ওই লেভেলের চিন্তাধারা করে না, ঠিক আছে? আমি শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট কে করেছে? আমি করেছি না, আমরা অনেকেই করেছি না, কত কিছু বলেছি না শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে শেখ হাসিনার পক্ষে আমি কেন কথা বলি? আজকে আমি না, ওই রিকশালার সাথে যখন কথা বলি, ওই